জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের অধ্যাদেশ জারি করে গেজেট প্রকাশ করা হয়েছে। কিছুক্ষণ আগেই সেটি হয়। এর আগে দিনে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া নির্বাচন কমিশন আজকে নির্বাচন পর্যবেক্ষণে দেশীয় যেই সংস্থাগুলো কাজ করে তাদের সঙ্গে বৈঠক করেছে এবং সেখানে বলেছে যে আপনাদের চোখ দুষ্ট হলে নির্বাচন দেখাটা সঠিক হবে না। দেশীয় পর্যবেক্ষণ সংস্থাকে সিইসি, আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গেও নির্বাচন কমিশনের এরকম বৈঠক কথাবার্তা হচ্ছে। এছাড়া মনোনয়ন দেওয়ার পর সারা দেশে আমরা যেটি দেখছি, বিএনপির যারা মনোনয়ন পাননি তারা নানা ধরনের কর্মসূচির মাধ্যমে দলের শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন, তাদের যোগ্যতা জানানোর চেষ্টা করছেন যে তারা মনোনয়ন পাওয়ার যোগ্য ছিলেন এবং যাতে দেয়া হয় সেটিরও তারা চেষ্টা করছেন। এবং এগুলো করতে যেয়ে নানা রকম বিশৃঙ্খলাও বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। তো সব মিলিয়ে নির্বাচন পরিস্থিতি নিয়ে আমরা কথা বলতে চাই, ভোট নিয়ে কথা বলতে চাই। নিরপেক্ষ ভোট পর্যবেক্ষণ ও গণভোট এই শিরোনামে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো। আরআইসিএল স্টিল গণতন্ত্র আপনাদের সঙ্গে আছে শেখ জায়েদ। তিনজন অতিথি স্টুডিওতে আছেন, পরিচয় করে দিচ্ছি তাদের সঙ্গে। আমার ঠিক ডান পাশে আছেন মোস্তাফিজুর রহমান বাবুল, কেন্দ্রীয় সহ সম্পাদক এবং জামালপুর ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী। স্বাগত আপনাকে। তারপর আছেন ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল, যুগ্ম মহাসচিব খেলাফত মজলিস। স্বাগত আপনাকেও। সর্বডানে আছেন আব্দুল্লাহ আল কাফি রতন, সাধারণ সম্পাদক সিপিবি। স্বাগত আপনাকেও। শুরু করতে চাই জনাব মোস্তাফিজুর রহমান ফয়সাল আপনাকে দিয়ে। গণভোটের যে আয়োজন এটি নিয়ে আপনাদের দাবি ছিল নির্বাচন দুটো ভোট যেন একদিনে না হয়, সেক্ষেত্রে গণভোট একই দিনে হচ্ছে এবং গণভোটের 2 ভোটের ব্যালটের আলাদা কালারের বিষয় বলা হয়েছে। গণভোট যেটিতে দেয়া হবে সেটি রঙিন ব্যালট থাকবে। এছাড়া পিআরের বিষয়টি তো নাই কোথাও। আপনারা কি এই দাবিগুলো থেকে সরে আসছেন? আপনাদের দাবি থেকে সরে আসার প্রসঙ্গটি এখানে নেই। যে দাবিগুলো আমরা করেছি সেই দাবিগুলো সিদ্ধান্ত হয়ে গেল, এগুলো থেকেই যাবে। এটা আজকে একটা দাবি বাস্তবায়ন হয়েছে, এটা আমরা পজিটিভ নিতে চাই। যেগুলো বাস্তবায়ন হয়নি সেগুলো নিয়ে আমরা সামনে কথা বলবো। তো গণভোটের মেইন দাবি তো ছিল যে সংস্কার ইস্যুগুলোতে জনগণের মতামতটা, যেহেতু সাংবিধানিক যে ইস্যুগুলো আছে সেগুলো যাতে জনগণের মতামতের মাধ্যমে, রেফারেন্ডামের মাধ্যমে এর কাজটি হয়, এটুকু অর্জিত হয়েছে। তারিখের বিষয়টি ছিল, আমরা বলেছিলাম যে নির্বাচনের দিন একসাথে এটা না করে আগে করে ফেলা। তো আগে করতে গেলে যুক্তিটা ছিল এই বিশাল একটি কর্মযজ্ঞ, 2টা ব্যালট একসাথে প্র্যাকটিস করা, একটা বুথে মনে করেন পুরুষ ভোটার অ্যাভারেজ 500 জন, মহিলা নারী ভোটার হলে 400 জন অ্যাভারেজ। তো সেই অ্যাভারেজ 2টা ব্যালটে ভোট দিয়ে সময়টা কাভার করা খুবই ডিফিকাল্ট। আবার স্বাধীনভাবে চিন্তা করে আমাদের জনগণের মধ্যে যদি নির্বাচনের সময় এখন যেটা হবে প্রচারণা, একসাথে 2টার প্রচারণা হবে। জি, আমরা সংস্কারের পক্ষে জনগণকে বলবো যে এটার পক্ষে আপনারা ভোট দেন, আবার আমরা অন্যদিকে মার্কার পক্ষে বলবো, আমার দলের পক্ষে বলবো এই কাজটি করেন। এতে করে লজিক ছিল যে সংস্কারের ইস্যুটি একটু গৌণ হয়ে যেতে পারে, গুরুত্ব কম পেতে পারে। আচ্ছা, আমি আপনার কাছে এই জায়গাতেই আবার আসবো। আপনি জানেন যে, দর্শক আপনারাও জানেন যে রাজধানী করাইল বস্তিতে সন্ধ্যা থেকে বিকেল 5টার পর থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং দীর্ঘ সময় ধরে আগুন জ্বলছিল। ফায়ার সার্ভিস কথা বলছে অগ্নিকাণ্ড নিয়ে, আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা, ক্ষয়ক্ষতি কতটুকু, ফায়ার সার্ভিসের ব্রিফিং থেকে একটু জানার চেষ্টা করব। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে তার রয়েছে চারিদিকে, যেখানে সেখানে যত্র আপনার ইলেকট্রিসিটি গিয়েছে এবং প্রচুর পরিমাণে তার রয়েছে। একই সাথে এখানে প্রত্যেকটা বাসাতেই প্রায় কম বেশি সিলিন্ডার রয়েছে। গ্যাস সিলিন্ডার থেকেও হতে পারে, শর্ট সার্কিট থেকেও হতে পারে। তদন্ত করে আমরা বলতে পারবো যে আসলে আগুনের উৎপত্তি কোথায়। আমরা নর্মালি আমাদের ফায়ার সার্ভিসের যে নিয়ম, আমাদের যে কোনো আগুনের তদন্ত হয়, আমরা 5 অথবা এটা যদি কোনো বড় আগুন হয় 7 সদস্য, নর্মালি এটা 5 সদস্য হবে আর কি। আপনাদের আসতে 35 মিনিট সময় লাগছে, আপনি বলছেন এটা কেন লেগেছে, এটা যদি একটু ব্যাখ্যা করেন। এটা আপনারা জানেন যে চিরাচরিত আমাদের ঢাকা সিটিতে যে যখনই আমরা আগুনের সংবাদ পাচ্ছি, আমরা কিন্তু এই জন্যই 3-4টে স্টেশন একসাথে পাঠাই, কারণ কোন স্টেশন যে আগে পৌঁছাবে আমরা আসলে বলতে পারি না। রাস্তায় ট্রাফিক খুব বেশি ছিল, কারণ বুঝতে পারছেন যে বিকালের দিকে মানে অফিস ছুটি হওয়ার সময়
এবং প্রচুর পরিমাণে ট্রাফিক, এই কারণে আসলে সময় লেগেছে। এবং এখানে আসার পরেও কিন্তু গাড়িগুলো ভিতরে ঢুকতে পারছিল না, কারণ আপনার এখানে অনেকগুলো গাড়িকে দূরে রেখে, কারণ ছোটো ছোটো গাড়ি দিয়ে আপনার রাস্তা অকুপাইড ছিল এবং বিভিন্ন জায়গায় যত্র গাড়িগুলো পার্কিং করা ছিল। এগুলোকে আসলে তাৎক্ষণিকভাবে সরিয়ে যে আমরা আমাদের বড় গাড়িটা যে ভিতরে ঢুকাবো সেই পরিস্থিতি ছিল না। এখানে আমাদের অনেক দূর থেকে আমাদের লাইনগুলোকে আনতে হয়েছে এবং ফায়ারের স্পটে আমাদেরকে এটা মানে কাজ করতে হয়েছে। রাজধানীর করাইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিসের চেষ্টায়, সেটি জানাচ্ছিলেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা। ফিরে আসলাম আবার অনুষ্ঠানে, থামিয়েছিলাম আপনাকে। হ্যাঁ, আমরা যেটা বলছিলাম যে গণভোটের প্রসঙ্গটি, একটা প্রসঙ্গ তো হলো আইনগত কাঠামো। তো আজকে আমাদের উপদেষ্টা পরিষদে অধ্যাদেশটি অনুমোদনের মধ্য দিয়ে এটা আইনগত যে কাঠামোটা মোটামুটি পূর্ণাঙ্গতা পেয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে একই দিনে গণভোটটি হবে। তো প্রথমত এই দাবিটি তো অর্জিত হয়েছে যে গণভোটটি হবে, আইনগত কাঠামো যেটা ছিল এটা মোটামুটি একটা স্ট্রাকচারের মধ্যে গণভোট হওয়ার বিষয়ে তো ঐক্যমত্য কমিশনেও সিদ্ধান্ত সেটা হচ্ছে রাজনৈতিক ঐক্যমত্য আগেই ছিল। জি, আইনগত কাঠামোটা আজকে পরিপূর্ণ হলো। বাকি থাকে হলো ভোট ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ, লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেছেন। গণভোটের কথাই যদি বলি, সেই ব্যবস্থাপনাটার জন্য আমাদের কথা ছিল যে ব্যবস্থাপনাটা একটু জটিল হবে যদি একই দিনে করা হয় সংসদ নির্বাচন। এবং এখন কি সহজ হবে মনে হচ্ছে? না, এখনো সহজ হবে সেটা আমরা মনে করছি না। তো যেহেতু সরকার সাহস করেছে, নির্বাচন কমিশন এটা দায়িত্বটা পালন করবে, তারাও সাহস করেছেন এবং প্রয়োজনে তারা বুথের সংখ্যা বাড়াবেন এরকম কথাও শোনা যাচ্ছে। তাদের সক্ষমতা সেটা তারা শেষ পর্যন্ত বাস্তবায়ন করতে পারবেন কিনা আমরা ঠিক জানি না, চ্যালেঞ্জটা আছে। এই জন্যই আছে যে একটা ভোট কেন্দ্রে যদি আপনার বুথে যদি 500 জন ভোটার হয় এবং ভোটারের মধ্যে একবার যেহেতু আপনার জনগণের স্বতঃস্ফূর্তটা বেশি আছে, অংশগ্রহণের হার বাড়বে আমরা মনে করি। তো 500 জন ভোটারের মধ্যে একটা বুথে যদি 400 ভোটারও আসে এবং কন্টিনিউয়াসলি যদি এটা চলতে থাকে, দুইটা ব্যালটে ভোট দেওয়ার সময় লাগতে পারে বেশি, একটু চ্যালেঞ্জ থাকবে। ব্যবস্থাপনাগত ত্রুটি এখানে যদি কোনো কারণে একটা জায়গায় যদি কোনো সমস্যা তৈরি হয় এবং দেখা যাচ্ছে শেষ পর্যন্ত লাইন থেকে যাবে, তো সেটি বিষয়ে আপনারা বলেছেন সময় বাড়ানোর কথা বলছেন, তাই তো? সেটা আমরা বলেছি। এখন যেহেতু সেটা একই দিনেই করবে, তো বাস্তবায়নের জন্য চ্যালেঞ্জগুলো মাথায় রেখে এটা করতে হবে। যে কোনো আমার জানার যেটা যে আপনারা পিআর এর দাবিতে যে আন্দোলন করেছেন বা এখনো আপনাদের কর্মসূচি মাঠে আছে, রাইট, এবং আরো এই যে জুলাই সনদ, আইনি ভিত্তি, গণভোট, এগুলো আপনাদের পিআরের প্রসঙ্গে যেমন আমাদের এখন যে আন্দোলনটা 8টি দল, না এই আপনাদের 8টি দলের আন্দোলনের কথা বলছি। এই আন্দোলন নিয়ে অন্য দলগুলো নানা রকম বক্তব্য ছিল যে আপনারা নির্বাচন বানচাল করতে চান, আপনাদের অন্য কোনো উদ্দেশ্য আছে। আপনারা কি মনে করেন যে এই আন্দোলনের কারণে গণভোটের এই বিষয়টি দ্রুত সুরাহা হয়েছে বা জুলাই সনদে? অবশ্যই আমরা তো সেটা অবশ্যই বলবো যে এই প্রেশারটা তৈরি না হলে হয়তো বিভিন্ন আইনগত কাঠামোর প্রসঙ্গটি এসে হয়তো গণভোট ঝুলে যেত হয়তোবা। এখানে আরেকটি কথা হচ্ছে যে আপনার এই যে 8টি দল পিআরের যে ইস্যুটা আসলেন, আমি খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব। জি, খেলাফত মজলিসের পক্ষ থেকে আমাদের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত একটি কথা ছিল, আমরা বলেছি যে পিআর নিঃসন্দেহে একটি ভালো পদ্ধতি, পৃথিবীর বহু দেশে আছে। নিম্নকক্ষে পিআর বাংলাদেশের প্রেক্ষিতে আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে। আমরা বলেছি উচ্চকক্ষে পিআর লাগবে। আবার 8 দলের মধ্যে প্রধানত 2টি দল, জামাতে ইসলামী এবং ইসলামী আন্দোলন, তারা বলেছে 2 কক্ষেই পিআর লাগবে। আবার এই বিষয়ে আমাদের মধ্যে এটা ওপেন ছিল, পিআর ইস্যুটা ওপেন ছিল। কেউ উচ্চকক্ষে চেয়েছি আর কেউ নিম্নকক্ষে এবং উচ্চকক্ষ দুটাতেই চেয়েছি, এটা ওপেন বিষয় ছিল। কমন জায়গাটা ছিল গণভোটের ইস্যুটা, সংস্কারের ইস্যুগুলো, সাংবিধানিক ইস্যুগুলো। কিন্তু পিআর এর বিষয়টাই বেশি সামনে আসছে তখন শুরুর দিকে। এটা আলোচনায়, হ্যাঁ, পিআর এর বিষয়টা হয়তো কোনো একজন রাজনৈতিক দলগুলোর পর্যবেক্ষণ ছিল যে পিআর এর মাধ্যমে আপনারা নির্বাচন পেছানোর জন্যই রাজপথ গরম করছেন। এটা তো এক একজনের এক এক বিরোধিতার স্বার্থে অনেকেই এক একজন এক একভাবে বলবেন, এটা স্বাভাবিক। জি, আসবো আবারও আপনার কাছে। জনাব মোস্তাফিজুর রহমান বাবুল, আপনার কাছে আসতে চাই। উনি যেটি বলেছেন যে ওনাদের আন্দোলনের কারণেই এটা একটা সফলতা হিসেবে ওনারা দেখছেন। জুলাই জাতীয় সনদের বিষয়ে ঐক্যমত কমিশনেও সিদ্ধান্ত হয়েছে, ঐক্যমত কমিশনেরই এটি সিদ্ধান্ত, গণভোটটা ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত, কিন্তু ওনারা আন্দোলনে মাঠে ছিলেন। আপনাদের পক্ষ থেকে অনেক অভিযোগও তোলা হয়েছে আন্দোলন নিয়ে, কি বলবেন?
এখন তো সিদ্ধান্ত আসলোই। না, গণভোট অনুষ্ঠান নিয়ে তো কোনো বিতর্ক ছিল না, দ্বিমত ছিল না। আপনার কেউ বলেছে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হওয়া উচিত। আমরা বলেছি জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হতে পারে আর কি। ফাইনালি গিয়ে আপনার গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হচ্ছে অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর কি। এখন আশা করা যায় যে আগামী ফেব্রুয়ারির শুরুতে জাতীয় সংসদের যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের দিনেই আপনার গণভোট এটিও অনুষ্ঠিত হবে আর কি। আর গণভোট তো আপনার অনুষ্ঠানের কোনো বিকল্প নেই, গণভোট অনুষ্ঠিত হতেই হবে আপনার, যেহেতু আপনার সংবিধান সংশোধনের প্রশ্ন আছে। সংবিধান সংশোধন করার জন্যে আপনাকে গণভোটে আপনাকে যেতেই হবে এবং গণভোট আপনার অনুষ্ঠিত হতেই হবে আর কি। তো আপনার আজকে আপনার গণভোট সংক্রান্ত অধ্যাদেশ এটা অনুমোদিত হয়েছে নির্বাচন কমিশনে। ইতিমধ্যে আপনার সরকারের তরফ থেকে আপনার চিঠিও পাঠানো হয়েছে। আশা করি নির্বাচন কমিশন একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবেন আর কি। সেই ক্ষেত্রে আপনার ধরুন যে গণভোটের পক্ষে আপনার প্রচারণাটা কিন্তু জোরদার করতে হবে। সরকার বলছে যে করবে, কারণ গণভোটটা আপনার যেই ব্যালট পেপারে আপনার যে গণভোটের জন্য যে ব্যালট পেপার আপনার নির্দিষ্ট করা হচ্ছে আর কি, আপনার সেই ব্যালট পেপারটা কিন্তু আপনার সাধারণ মানুষের জন্য খুব কিন্তু সহজবোধ্য হবে না আর কি। যেমন ধরেন ব্যালট পেপারে আপনার থাকবে আপনার 4টা প্রশ্ন, 4টা প্রশ্নে আপনি একমত অথবা আপনি একমত না, হ্যাঁ অথবা না, এই জবাব দিতে হবে আর কি। তো এই জায়গাটাতে 4টে প্রশ্ন আপনার ধরুন যে আপনার এই 4টে প্রশ্নে আপনি একমত, হ্যাঁ, আপনি 4টে প্রশ্নে একমত না, আপনি না। তো 4টে প্রশ্নের মধ্যে আপনি তো 3টে প্রশ্নে একমত ছিলেন, একটা প্রশ্ন আপনার দ্বিমত ছিল, সেটা প্রকাশের সুযোগ কিন্তু আপনার থাকলো না আর কি। আর অন্যদিকে গ্রামের সাধারণ মানুষ তো আপনার এই যারা আপনার ধরুন যে অশিক্ষিত মানুষ, আপনার অর্ধশিক্ষিত মানুষ, তারা কিন্তু আপনার এই ব্যালট পেপারে মুদ্রিত এই যে আপনার এই যে 4টা প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু আপনার এটাকে তারা এই প্রশ্নটা তারা অল্প সময়ের মধ্যে এটা পড়ে তারা একটা ধারণা নেবেন এবং সেই ধারণাটা নিয়ে তারা আপনার হ্যাঁ অথবা না বলবেন। বিষয়টা কিন্তু প্রশ্ন কি একটা হওয়া উচিত ছিল? এই জায়গাটাতে প্রশ্ন 4টে ঠিক ছিল, 4টে প্রশ্নের 4টে জবাব বাঞ্ছনীয় ছিল আপনার। ধরুন যে আপনার প্রথম প্রশ্নে আমি হ্যাঁ, দ্বিতীয় প্রশ্নে আমি না, তৃতীয় প্রশ্নে আমি হ্যাঁ, চতুর্থ প্রশ্নে আমি না। এটা আরো সময় লাগতো না বেশি? তখন কি একদিনে? না, কিন্তু আপনার 4টে প্রশ্ন তো 4টে প্রশ্নেই আপনি একটা জবাব আপনি নিচ্ছেন আর কি, হ্যাঁ অথবা না, 4টে প্রশ্নে আর কি। ফলে এই বিষয়টা নিয়ে আরো ভাববার দরকার ছিল কিনা আরো, সেটা একটা প্রশ্ন। তবে রাজনৈতিক দলগুলা আপনার আমরা সবাই আপনার জুলাই সনদে আপনার বোধহয় আপনার কমিউনিস্ট পার্টি বোধহয় জুলাই সনদে স্বাক্ষর করেনি। আমার মনে হয় মানে হাতে গোনা কয়েকটা দল ছাড়া আপনার বাদবাকি সকল আপনার রাজনৈতিক দলই কিন্তু আপনার জুলাই সনদে আপনার স্বাক্ষর করেছে আর কি। ওই তো ফলে আপনার যারা জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং যারা জুলাই সনদে স্বাক্ষর করে নেয় তারা কিন্তু জুলাই সনদের আপনার বিরোধিতা করছে, ব্যাপারটা কিন্তু মানে ষোলো আনা কিন্তু এরকম না। তো সেই ক্ষেত্রে যারা আমরা জুলাই সনদে স্বাক্ষর করলাম, তো সেই ক্ষেত্রে আমাদের দায়িত্ব বর্তায় আমাদের উপর, সেটা হলো যে জনগণকে আপনার জুলাই সনদের সাথে সম্পৃক্ত করা এবং জুলাই সনদের যে বক্তব্যটা, সেই বক্তব্যটা জনগণের কাছে আমাদের প্রচারণায় এটাকে তুলে ধরা, যাতে জনগণ আপনার গণভোটে অংশগ্রহণ, আপনার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে, সেই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার সুবাদে তারা যেন গণভোটেও যেন তারা ইতিবাচকভাবে অংশগ্রহণ করবার সুযোগ পায়। জি, ধন্যবাদ আপনাকে। আব্দুল্লাহ আল কাফি রতন, আপনারা তো জুলাই সনদে স্বাক্ষর করেননি, সেক্ষেত্রে এনসিপিও স্বাক্ষর করেনি। এনসিপি আবার জুলাই সনদে বিশেষ করে গণভোটে হা ভোটের পক্ষে, তারা এর মধ্যে তাদের স্পষ্ট বক্তব্য। আপনাদের অবস্থান কি আসলে? এবং গণভোটটা উনি যেমনটি বললেন যে 4টি প্রশ্ন থাকবে, 4টিতে 4টি উত্তর দেওয়ার সুযোগ থাকলে ভালো হতো, কি আপনার পর্যবেক্ষণ? না, এখানে প্রশ্ন থাকবে একটা, জি, 4টা কম্পোনেন্ট, একটা প্রশ্নে 4টা পয়েন্ট থাকবে। সুতরাং 4টা পয়েন্টে একটা প্রশ্ন, একটা হ্যাঁ একটা না।
মানে আমাদের দেশে গণভোট কিন্তু মানুষ হানা ভোট বলে জানে আর কি। ফলে আমি ঐক্যমত্য কমিশনে এটা বলেছিলাম যে জিনিসটা একটা প্রশ্নের উপরেই হলো হানা ভোট হওয়া উচিত। তারপরেও যেটা বলেছিলাম যে এই যে গণভোট বলা হচ্ছে, গণভোটটা কিন্তু আসলে অপ্রয়োজনীয়। কারণ গণভোট দিয়ে আপনি তো পরবর্তী পার্লামেন্টকে বাইন্ডিং করতে পারবেন না। কারণ পার্লামেন্টের সার্বভৌম না হলেও পার্লামেন্টের বাইরের কোনো ঘটনা দিয়ে পার্লামেন্টকে কিন্তু আপনার করা যায় না, মানে তাকে হলো বেঁধে ফেলা যায় না। কারণ আপনি পার্লামেন্ট, যেমন শেখ হাসিনা যে সংশোধনী করেছিল এবং সেখানে বলছিল যে এই পার্লামেন্টের এই সংবিধানে এইগুলি পরিবর্তন করলে এই করলে শাস্তিযোগ্য অপরাধ হবে, এটা কিন্তু করতে পারেন। এটা একবার অসাংবিধানিক। কারণ পরবর্তী পার্লামেন্ট কিন্তু স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার রাখে। যদি 2/3 মেজরিটি থাকে, সে ওই সংবিধানের যে কোনো জিনিসকে পাল্টাতে পারে। ফলে আপনি মানে আপনার সংসদের বাইরের কোনো ঘটনা দিয়ে সংসদকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না। আর এই যে গণভোটটা হচ্ছে, গণভোটের করার ক্ষেত্রে যেই আদেশটা দেওয়া হলো, সেই আদেশটাই তো সাংবিধানিক কিনা সেই প্রশ্নটাও থেকে যায়। কারণ 93-এর ক ধারা বা 106 কোনটাই অ্যালাউ করেন না রাষ্ট্রপতিকে এই ধরনের আপনার আদেশ দেওয়ার। এবং সেই আদেশ মানে রাষ্ট্রপতি যে দিচ্ছেন, গণঅভ্যুত্থানের কথা বলা হয়েছে শুরুতে, সেটাই তো বললাম যে মানে আপনি যখন সংবিধান কভার করছে না, সংবিধান যখন কভার করছে তখন গণঅভ্যুত্থানের জনগণের মানে জন আকাঙ্ক্ষা বলছেন। জন আকাঙ্ক্ষাটা তখনই বলতে পারতেন যখন আপনি গণঅভ্যুত্থানের পরে সংবিধানকে অ্যাব্রোগেট করে অথবা স্থগিত করে অথবা বাতিল করতেন, তাইলে কিন্তু আপনি সেই জন আকাঙ্ক্ষার কথা বলতে পারতেন। আপনি যেই কনস্টিটিউশনের দ্বারা বা সংবিধানের দ্বারা ওথ নিয়েছেন, ইউর ওথ বাউন্ড, সেই ওথ বাউন্ড সংবিধানকে আপনি বাইপাস করে আপনি কোন ধরনের সিদ্ধান্ত দিতে পারেন। এটা কিন্তু আমরা ঐক্যমত্য কমিশনে স্পষ্ট করে বলি। কিন্তু আমার এটা যদি এখন কেউ কোর্টে যায়, কিন্তু আপনার নির্বাচন যে আমরা 18 মাস পরে করছি, এটাও তো সংবিধানের হিসেবে পড়ে না। কোনটা? এই যে 18 মাস পর নির্বাচন হচ্ছে না, আপনি তো এই যে সংসদ বাতিল করে দিয়েছে, মানে যেই সরকার, তো আপনার সংবিধান মানলে তো সংসদ বাতিলে 3 মাস পরে নির্বাচন হওয়ার কথা না? না, আপনি সংবিধান তো যে কোনো সময় বাতিল করে দিতে পারেন। রাষ্ট্রপতির ক্ষমতা আছে যে কোনো সময় সংবিধান বাতিল করে দেওয়ার, এবং যে সংসদ বাতিল করে দেওয়ার মানে ক্ষমতা আছে, যে কোনো সময় তার সংসদ বাতিল করে দিতে পারবে। রাষ্ট্রপতি কাছে সেই অধিকারটা আছে এবং রাষ্ট্রপতি সেই অধিকার দিয়ে করেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রপতি 106 দিয়ে যেই সরকার গঠন করলো, সেই এবং যে প্রধান বিচারপতির কথা বলা হচ্ছে, সেই প্রধান বিচারপতি সেই সময় তো তার অফিসেই ছিলেন না, তিনি ছিলেন ক্যান্টনমেন্টে। ক্যান্টনমেন্ট থেকে কি করে একজন প্রধান বিচারপতি হচ্ছিল 106 এর ব্যাখ্যা দিতে পারে? সেই প্রশ্নগুলি কিন্তু এখন আসবে, ক্রমান্বয়ে আসবে। আমরা মানে আমি আপনাকে প্রশ্ন করেছি যেটি যে জুলাই, মানে এই যে নির্বাচন যেটি আমরা ফেব্রুয়ারিতে আমাদের যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সংবিধান অনুযায়ী কি মানে এত বড় গ্যাপ দিয়ে নির্বাচন করার কোনো সুযোগ আছে কিনা? না, এটা তো আমরাই বলছি যে পাশের দেশ নেপাল, জি, একই ধরনের ঘটনা ঘটলো। তাদের তত্ত্বাবধায়ক যে প্রধান বা ধরেন তিনি তো শপথ গ্রহণ করার পরের দিনেই বলেছেন 6 মাস পরে অমুক দিন নির্বাচন হবে। আমাদের এখানে তিনি বলছেন যে 5 বছর, 10 বছর, 50 বছর জনগণ আমাকে ক্ষমতায় দেখতে চায়। এই যে মানে এইসব বক্তব্যগুলি, এগুলি কিন্তু একটা জটিলতা তৈরি করে। 50 বছর পর্যন্ত যদি তাকে ক্ষমতায় দেখতে চায়, ইউনূস সাহেব হিসাব করে দেখুক 50 বছর পরে তার বয়স কিন্তু 134 হয়ে যাবে। 134 বছর বয়সে একজন দেশের রাষ্ট্রপ্রধান থাকতে পারেন কিনা বা সরকার প্রধান থাকতে পারেন কিনা, সেই বিষয়গুলি, এগুলি তো মানে সিরিয়াসনেসের অভাব। যে আপনি একটা ঘটনা ঘটাচ্ছেন, একটা 850 মানুষ বা জাতিসংঘের হিসাবে 1400 মানুষ আত্মদান করেছে, 25,000 মানুষ হলো পঙ্গুত্ব বরণ করেছে বা আহত হয়েছে, তাদের আন্দোলনের ফসল হিসাবে আপনি ক্ষমতায় এসেছেন। আপনাকে যে সংস্কার করার কথা বলা হচ্ছিল, সেই সংস্কার তো আপনি করেন নাই। আপনি সংস্কারের নামে অনেকগুলি কমিটি করেছেন, কিন্তু জনমানুষের জীবনের যে সমস্যা, বৈষম্য বিরোধী যে আন্দোলনের মধ্য দিয়ে আপনি ক্ষমতায় এসেছেন, সেই বৈষম্য দূর করার জন্য তো আপনি কিছু করেন নাই। গণভোটে আপনাদের অবস্থান কি? আপনারা কি গণভোটের অবস্থান? আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা বলবো। জুলাই সনদে তো স্বাক্ষর করেননি আপনারা? জুলাই সনদে আমরা স্বাক্ষর করিনি, কারণ হচ্ছে যে আমরা জুলাই সনদে এইটা প্রফেসর ইউনূসেরই কমিটমেন্ট ছিল যে যেদিন ঐক্যমত্য কমিশন শুরু হয় সেদিন তিনি একটা বক্তৃতা দিয়েছিলেন, বলেছিলেন যে এই সকল বিষয়গুলিতে ঐক্যমত্য হয়েছে সেইগুলি আমরা শুধুমাত্র মানে ঐক্যমত্য কমিশন গ্রহণ করব, আর বাকিগুলি আমরা
যার যার জনগণকে আমরা জানিয়ে দিব ওয়েবসাইটের মাধ্যমে, এবং প্রত্যেক পার্টি যার যার দল তার প্রত্যেক পার্টি তার নির্বাচনী ম্যানিফেস্টো সেগুলি দিবে, জনগণ ভোট দিলে সেগুলি তারা গ্রহণ করবে। কিন্তু সেই জায়গা থেকে কিন্তু ঐক্যমত্য কমিশনের যিনি ভাইস প্রেসিডেন্ট বা মানে তিনি কিন্তু সেখান থেকে সরে আসছেন। কিন্তু আপনাদের এখন গণভোটের বিষয়ে আপনাদের কোনো স্পষ্ট সিদ্ধান্ত নেই। আমাদের কেন্দ্রীয় কমিটির মিটিং আমরা ডেকেছি ডিসেম্বরের 20-21 তারিখ, সেদিন আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। ধন্যবাদ আপনাকে। একটা বিরতির সময় হচ্ছে দর্শক, কথা বলছিলাম গণভোট এবং ভোট পর্যবেক্ষণ নিয়েও কথা হবে। একটা বিরতির সময় হচ্ছে, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবার স্বাগত। দেখছেন RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র। কথা বলছিলাম ভোট নিয়ে। মোস্তাফিজুর রহমান বাবুল, আপনার কাছে আসতে চাই। আজকে নির্বাচন কমিশনে এই নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে একটা বৈঠক ছিল, যে নির্বাচন কমিশন বলছে এটি ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন হবে। আজকেও তারা এটি বলেছে। বিদেশি পর্যবেক্ষকদের সঙ্গেও তাদের কথা হয়েছে। আজকে বিএনপির একটি প্রতিনিধি দল গিয়েছিল, সেখানে তারা বলেছেন যে ডিসিদের পদায়ন লটারির ভিত্তিতে, যেটি জামায়াতের দাবি ছিল যে লটারি করে পদায়ন করা, সেটি তারা চান না। আপনার পর্যবেক্ষণ জানতে চাই, এই যে পর্যবেক্ষকদের নিয়ে যে কথা হলো এবং এই যে আপনাদের প্রতিনিধি দল গেল, ডিসি নিয়োগের বিষয়ে কথা হলো। না, আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সারা দেশের মানুষ কিন্তু চায় একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন হোক। আমাদের নির্বাচন কমিশনও তাই বলছেন বারবার। আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধানও বলছেন যে আগামী নির্বাচনটা একটা ভালো নির্বাচন হবে। তো একটা ভালো নির্বাচন অনুষ্ঠানের জন্যে আমাদের নির্বাচন কমিশনের যেমন দায়িত্ব আছে, আমাদের সরকারের দায়িত্ব আছে, আমাদের মাঠ প্রশাসনে আমাদের ডিসি ইউনোদের দায়িত্ব আছে, মাঠ পর্যায়ে আমাদের এসপি ওসিদের দায়িত্ব আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব আছে। ফলে আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ নিশ্চিত করার জন্যে একজন নিরপেক্ষ ডিসি যেমন দরকার, একজন নিরপেক্ষ এসপি দরকার, একজন নিরপেক্ষ ইউনো দরকার, একজন নিরপেক্ষ ওসি দরকার। সেই সাথে আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর সদস্যদের সক্রিয় অংশগ্রহণ, সক্রিয় সমর্থন, সক্রিয় সহযোগিতা ছাড়া কিন্তু অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব না। একই সাথে সকল রাজনৈতিক দলেরও কিন্তু আপনার একটা সহযোগিতা দরকার, দায়িত্বশীল আচরণ দরকার। যারা নির্বাচনে অংশগ্রহণ করবে, সকল রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ দরকার, সকল প্রার্থীর দায়িত্বশীল আচরণ দরকার, সকল দলের নেতা কর্মীদের দায়িত্বশীল আচরণ দরকার। এই সব কিছুর মধ্য দিয়েই কিন্তু আগামী নির্বাচনটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু এটা হতে পারে আর কি। আমাদের জাতীয় সংসদ নির্বাচনে আপনার জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য আপনার দেশি বিদেশি পর্যবেক্ষকরা দায়িত্ব পালন করে আর কি। তো যেহেতু আগামী ফেব্রুয়ারির নির্বাচনটা একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন আমরা করতে চাই, আমরা সবাই চাই। তো এই নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্যে আমাদের দেশি পর্যবেক্ষকরা, আমাদের বিদেশি পর্যবেক্ষকরা, তারা যেন নিরপেক্ষ থেকে এবং নিরপেক্ষ পর্যবেক্ষণ সংস্থাকে দিয়ে যেন পর্যবেক্ষণটা করানো হয় আর কি। দেশি পর্যবেক্ষক আপনার যে সংস্থা, তারা যেন নিরপেক্ষ থাকে। বিদেশ থেকে যারা নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবে, তারা যেন নিরপেক্ষ অবস্থানে থেকে এই জাতীয় সংসদের নির্বাচনটা জেলায় জেলায় নির্বাচনী এলাকা ধরে তারা যেন পর্যবেক্ষণ করে, এবং তাদের পর্যবেক্ষণের মধ্য দিয়েও যেন নির্বাচনের নিরপেক্ষতা, নির্বাচনের সুষ্ঠুতা, এটা যেন আপনার জাতির সামনে, দুনিয়ার সামনে যেন তুলে ধরা সম্ভব। ধন্যবাদ আপনাকে। ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল, ডিসিদের নিয়োগের ক্ষেত্রে লটারির দাবি জানিয়েছে জামায়াত। 8 দলের দাবি কি এটা ছিল কিনা আমি জানি না। বিরোধিতা করেছে বিএনপি। আসলে এখানে মাঠ প্রশাসনে প্রধানত ডিসি এবং এসপিদের ভূমিকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বিগত সময়ের পিছনের রিপোর্ট সরকারের হাতে আছে, সরকারের হাতে যথেষ্ট ইকুইপমেন্ট আছে। তারা যদি এটা দেখে এবং রাজনৈতিক বিবেচনা বন্ধ করে এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে এটা যাচাই করে একবারে ফ্রেশ আপনার ডিএস থেকে যদি সরাসরি ডিসি নিয়োগ দেয়, আপনার উপসচিবদের মধ্য থেকে পেশাদারিত্ব, তার ক্যারিয়ার, নির্বাচন সামনে রেখে অভিযোগ থাকে যে প্রার্থীরা তাদের নিজেদের পছন্দের মতো বদলি করে নিয়ে যান। সমস্যা এই জায়গায়, প্রয়োজনে 64 ডিস্ট্রিক্টে সব ডিসিকে উইথড্র করতে হবে,
আমাদের কথা সব ডিসিকে উইথড্র করতে হবে এবং একেবারে ফ্রেশ দেখে উপসচিবদের মধ্য থেকে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নাই, সরকারের যথেষ্ট ইকুইপমেন্ট আছে এটা যাচাই করার, পিওর লোকদেরকে এখানে দিতে পারে যেখানে কোনো রাজনৈতিক মোটিভেশন কাজ করবে না। আমরা সম্ভব পাওয়া কেন সম্ভব না? বিগত সময়ে বিভিন্ন জায়গায় কিছু কিছু উদাহরণ আমরা দেখেছি। সরকার যদি আন্তরিক হয় এটা সম্ভব। এবং এর মধ্যেই ধরেন এই কিছুদিনের মধ্যে গত 1-1.5 বছরে আমরা দেখেছি জায়গায় বিভিন্ন সংশ্লিষ্টতার কারণে আমরা দেখেছি একদল চেষ্টা করতেছে ওই ডিসিকে সরাইতে হবে যেভাবে হোক, অনেক তদবির যাচ্ছে, আবার আরেকটা তদবির পাল্টা যাচ্ছে ওই ডিসিকে সরাই এখানে নিয়ে আসেন অথবা অমুককে এখানে ডিসি হিসেবে নিয়োগ দেন। এভাবে কন্টিনিউয়াসলি চলছে। এবং এর মধ্যে গত কিছুদিন থেকেই তো মনে করেন যে এনসিপি বলছে যে ওদেরকে বাদ দিতে হবে, আবার জামাত ইসলাম বলছে ওদেরকে বাদ দিতে হবে, বিএনপি বলছে ওদেরকে বাদ দিতে হবে। সরকার তো 3 দলকে গুরুত্ব বেশি দিছে না। এখন দেখা যাচ্ছে যে এটা যদি ওই গুরুত্ব দিত আসলে সত্যিকার অর্থে 3 দলের লিস্ট নিয়েই বলে এগুলো বাদ, সেটাই সবচেয়ে ভালো ছিল। এখন ওই ফর্মে গেলে কেউ বলার সুযোগ নেই। আমি আমারটা বলবো, আপনারটা বলবো, এটা স্বাভাবিক। এখন কি বলছেন? আপনি কি লটারির কথা বলছেন? না না, লটারি না, একদম পেশাদারিত্ব দেখে রাজনৈতিক সংশ্লিষ্টতা বর্জন করে ফ্রেশ লোকদেরকে ডিসি হিসেবে নিয়োগ দেওয়া। ধন্যবাদ আপনাকে। এই প্রসঙ্গে যদি যুক্ত করেন জনাব আব্দুল আল কাফি রতন। না, এই লটারি করে তো মানে আগে এক সময় হলো হাতির সুর দিয়ে হলো রাজা বাদশা ঠিক করা হতো, তো সেটা তো আর মানে এই মডার্ন যুগে সেটা সম্ভব না। খুবই আমি ফয়সাল ভাইয়ের সাথে একমত যে আপনি প্রত্যেকটা লোকের হলো আপনার ইয়ে আছে, মানে তাদের ডাটা আছে, তাদের রেকর্ড আছে, কি বলে আপনার এসিআর আছে। সুতরাং সেইটা দেখে আপনাকে বলতে হবে তার মানে একজন ডিসি হতে হলে মিনিমাম 20 বছর চাকরি করতে হবে। 20 বছরের সে কোনো ধরনের অসততার মধ্যে ছিল কিনা সেটা আপনাকে দেখতে হবে। এখানে আপনি একটা কথা বলছিলেন শুরুতেই, আমি একটু পড়ি নাই কিন্তু আপনার কথার উপর ভিত্তি করে বলি, চোখ দুষ্ট হলে নির্বাচন যে ঠিক হয় না সেটা পর্যবেক্ষকদের কথা বলছে। আমি বলি যদি আপনার মগজ ঠিক না থাকে, নির্বাচন কমিশনকে আমি বলছি, তাহলে সেই নির্বাচন সঠিক হবে না। 2018 সালের নির্বাচনে যিনি সচিব ছিলেন, হ্যাঁ, এডিশনাল সেক্রেটারি ছিলেন, তাকে ভারপ্রাপ্ত সচিব করা হয়েছিল। তিনি 2018 সালে নির্বাচন দিনের ভোট রাতে করার কারণে 3 মাসের মধ্যে সচিব হয়েছিলেন, সেখান থেকে 1 বছরের মধ্যে সিনিয়র সচিব হয়েছিলেন, তারপরে প্রশাসন ক্যাডারের সভাপতি হয়েছিলেন। তো এই যে মগজের মধ্যে পিছনে যে আপনি যদি ইয়ে রাখেন, নির্বাচন কমিশনকে আমি বলেছি, আমাদের সঙ্গে মতবিনিময় সময় বলেছি যে আপনাদেরকে যদি আপনারা যদি সঠিক না হন তাহলে আপনি যতই ডিসি এসপি এগুলি চেঞ্জ করেন সেগুলো হবে না। আপনি নির্বাচন কমিশন যদি সঠিক নির্বাচন করতে না চায়, একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে না চায়, এবং তারা যদি যে আরপিও তৈরি করেছে সেই আরপিও যদি তারা না মানে বা নীতিমালা না মানে, শৃঙ্খলা নীতিমালা না মানে, যেমন ধরেন একটা উদাহরণ আমি দিই, বলেছে যে প্রতিটা ইউনিয়নে প্রত্যেকটা রাজনৈতিক দলের মাত্র একটা অফিস থাকতে পারবে। হ্যাঁ, আমি বলেছিলাম যে গত 2018 সালের নির্বাচন আমি দেখেছি একটা ওয়ার্ডে 20টা করে অফিস আছে বড় বড় দলগুলি। সেই তারা একটা নিয়ম তৈরি করবে, নিয়ম যদি পালন না করে তাহলে নির্বাচন সঠিক হবে না। আর যদি তারা নিরপেক্ষ না থাকে, নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ না থাকে, কোন নির্বাচন সঠিক হতে পারে। ধন্যবাদ আপনাকে। আবার বিরতির সময় হচ্ছে, দর্শক একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবার স্বাগত। দেখছেন আরএসএল স্টিল গণতন্ত্র কথা বলছিলাম নিরপেক্ষ ভোট পর্যবেক্ষণ ও গণভোট প্রসঙ্গে। আলোচনা মোটামুটি হয়ে গেছে, শেষ মুহূর্তে আছি। রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীলতার কথা বলা হচ্ছিল, অল্প সংক্ষেপে জানতে চাবো জনাব আব্দুল আল কাফি রতন আপনার কাছে, আপনার কি মনে হয় যে এখন পর্যন্ত যে পরিবেশ, রাজনৈতিক দলগুলো কি দায়িত্বশীল আচরণ করছে মনোনয়ন দেওয়ার পর, মাঠের যে চিত্র? না, আমি তো মনে করি যে বড় দলগুলি আসলে সেরকম, বিশেষ করে যেই দল মানে তার কোনো কথা ঠিক নাই, একবার বলে হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন না দিলে জাতীয় নির্বাচন করতে দিব না, তারপর বলে পিআর না দিলে জাতীয় নির্বাচন করতে দিব না, তারপর বলে জাতীয় সনদ না হলে নির্বাচন করতে দিব না। এই যে নানা রকম কথাবার্তা বলে 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 মানে বিষয়টাকে হলো অস্থির করে ফেলা, এবং এই অস্থির করার মধ্য দিয়ে রাজনৈতিক এবং সামাজিকভাবে যে একটা অস্থিরতা তৈরি হচ্ছে সেটা থেকে বেনিফিট নেওয়ার চেষ্টা করা। ভোটের সময় কি এরকম থাকবে? এবং ধরেন যেভাবে তারা ধর্মকে ব্যবহার করার চেষ্টা করছে, মানে কোনো একটা মার্কাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, কোনো একটা মার্কাকে মানে মারা যাওয়ার পরে ফেরেশতা এসে জিজ্ঞেস করবে কোন মার্কায় তুমি ভোট দিছো, এইসব কথাবার্তা বলে যে এই সামাজিক অস্থিরতা, ধর্মীয় অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। তারা আসলে
ইলেকশনটা সঠিকভাবে হোক সেটা তারা চাচ্ছে না। এবং এই ধরনের ঘটনার মধ্যে দিয়ে কিন্তু একটা বড় ধরনের সংঘর্ষের জায়গা তৈরি হতে পারে। ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল, রাজনৈতিক দলগুলোর যথেষ্ট দায়িত্ব আছে, বিশেষ করে গণভোটের প্রসঙ্গে, এবং কারা এটা সংস্কার চাচ্ছে কারা চাচ্ছে না এই বিষয়টা ফুটে উঠবে মাঠে কথা বলার মধ্য দিয়ে। যারা সময় দিবে সেক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ হবে। ভোট গ্রহণ, ভোট গণনা, ফল ঘোষণা, স্বাধীন এবং পক্ষপাতহীন আপনার পর্যবেক্ষণ, এই বিষয়গুলো এনশিওর করা লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এগুলো নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা যাতে অর্জিত হয়, এই জন্য যারা পর্যবেক্ষণ করবে পর্যবেক্ষণে তাদের স্বাধীন অ্যাক্সেস যাতে থাকে, স্বাধীন যাতে তারা সেগুলো ক্যাচ করতে পারে, এই অ্যারেঞ্জমেন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা আশা করি নির্বাচন কমিশন এই বিষয়গুলো নিশ্চিত করবে। জি, ধন্যবাদ আপনাকে জনাব মোস্তাফিজুর রহমান বাবুল। এই ভোটটা কি এরকম হবে যে আমরা আগে যেমন দেখেছি ভোট বাক্স নিয়ে দৌড়াদৌড়ি, ভোট দিতে বাধা দেয়া, এই রকম কিছু না ঘটার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো কি দায়িত্বশীল আচরণ করবে আপনার এখন পর্যন্ত মনে হয়? না, একটি আপনার অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য আপনার সরকার, নির্বাচন কমিশন, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, রাজনৈতিক দল সকলের তো ভূমিকা আছে, জনগণের ভূমিকা আছে। আপনার যে ভোট বাংলাদেশে আমরা 2014-তে দেখছি, 2018-তে দেখছি, 2024-এ দেখছি, সেই ভোট কিন্তু 2026-এ হবে না আর কি। 2026-এ জনগণের ভোটেই কিন্তু আপনার এমপি নির্বাচিত হবেন এবং জনগণের ভোটেই আপনার সংসদ হবে এবং জনগণের ভোটেই কিন্তু সামনের দিনে নির্বাচিত সরকার কিন্তু প্রতিষ্ঠিত হবে আর কি। তো ভোট নিয়ে আপনার অনিশ্চয়তা, আপনার সংশয়, এটা কিন্তু কেটে গেছে এবং ইতিমধ্যে দেশ কিন্তু আপনার নির্বাচনমুখী হয়েছে। ভোট সুষ্ঠু হওয়া নিয়ে এবং আমরা আশা করি, আমরা বিশ্বাস করি আপনার 26 ফেব্রুয়ারির ভোট আপনার অবাধ হবে, নিরপেক্ষ হবে, সুষ্ঠু হবে। এবং অবাধ নিরপেক্ষ সুষ্ঠু ভোট করার জন্যে বর্তমান সরকারের আন্তরিকতা নিয়েও আমরা প্রশ্ন উত্থাপন করতে চাই না। নির্বাচন কমিশনের উপর আমাদের আস্থা আছে। আমাদের আপনার এই বর্তমান সরকারের তত্ত্বাবধানে আপনার মাঠ প্রশাসন, জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঢেলে সাজানো হবে, নিরপেক্ষ ব্যক্তিদেরকে, দায়িত্বশীল ব্যক্তিদেরকে দিয়ে আপনার মাঠ প্রশাসন আপনার সাজানো হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাজানো হবে, তারা দায়িত্ব পালন করবে। এবং আমাদের দেশপ্রেমিক আপনার সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, তারা তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করার মধ্য দিয়ে আপনার জাতিকে একটা সুষ্ঠু নির্বাচন তারা উপহার দিবে, যেন জাতি আমাদের বর্তমান সরকারকে মনে রাখে, নির্বাচন কমিশনকে মনে রাখে এবং আমাদের সশস্ত্র সেনাবাহিনীকেও জাতি বহু বছর ধরে মনে রাখতে পারে। তিনজনকে ধন্যবাদ জানাই আমাদের স্টুডিওতে এসে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। কথা বলছিলাম নিরপেক্ষ ভোট ও গণভোট নিয়ে। শেষে এসে যেটি কথা হলো নির্বাচনী পরিবেশটা ঠিক থাকবে কিনা সেই প্রসঙ্গে। জুলাই গণঅভ্যুত্থান যেটি অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে বাংলাদেশে হয়েছে এবং একটি সুষ্ঠু নির্বাচন যেন মানুষ পায় সেটি জন আকাঙ্ক্ষা, জন দাবি। বিচার, সংস্কার, নির্বাচন, বিচারের কিছুটা অংশ বাংলাদেশ দেখেছে। সংস্কার নিয়ে দীর্ঘ সময় রাজনৈতিক দলগুলো আলাপ করে সেটি এবার গণভোটের মধ্য দিয়ে সেটির একটি সমাপ্তি বা সেটির একটি ভালো সমাধান হতে যাচ্ছে, যেটি সংসদ নির্বাচনের মাধ্যমে পরে সংসদ বাস্তবায়ন করবে। প্রশ্ন হচ্ছে নির্বাচনটি সুষ্ঠু হবে কিনা, নির্বাচনের দিন সবাই সংযত আচরণ করবে কিনা, দায়িত্বশীল আচরণ করবে কিনা, এটির দায় দায়িত্ব যেমনটি বললেন আমাদের মোস্তাফিজুর রহমান বাবুল ভাই যে সব পক্ষেরই দায় আছে। সেই জায়গা থেকে এখন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটি ধীরে ধীরে আরও ভালোর দিকে যাবে এবং এই আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে একটি সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হবে, সেটি মানুষ প্রত্যাশা করে। ভোটের অপেক্ষায় গোটা দেশ, আমরাও সেই ভোটটি দেখার অপেক্ষায়। আজকের আয়োজন এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।